অন্তর্বর্তীকালীন সরকার এখন ফ্রেন্ডস ক্লাবে পরিণত হয়েছে। আমরা মনে করি এই উপদেশটা শতভাগ ব্যর্থ হয়েছে। এই উপদেশটাকে আপনি রেখে কোনোভাবেই আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। আমি আগেও বলেছি যে লুঙ্গি পরা আওয়ামী লীগকে আপনি ধরতেছেন। যারা প্রকৃত অপরাধী ছিল আপনার কি মনে হয় যে তারা বাড়িতে আছে? সাবের এবং মান্নান তারা কি অপরাধী না? তারা আওয়ামী লীগের রাঘব বোয়াল। এই উপদেষ্টারা তাদেরকে ছাড়িয়েছে। আমি জানি, আমি স্পষ্ট তথ্য নিয়ে বলছি, যদি আমাকে বলেন আমি নাম সহ বলতে পারি কারা ছাড়িয়েছে। এই উপদেষ্টারা অনেকে দামি এমপিদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এই যে উপদেষ্টা নাহিদ ইসলাম বলল না যে ধনীরা আমাদেরকে অর্থায়ন করছে, কোন ধনীরা একটু প্রকাশ করেন না? বিএনপি জামাতের ধনীরা তো আপনাদের অর্থায়ন করছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা এই সংলাপের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোচনা করব, শিরোনাম হচ্ছে শৃঙ্খলা বিশৃঙ্খলা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন পরিচিত মুখ। ডান পাশে রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আব্দুল ওহাব মিনার, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাম পাশে রয়েছেন আপনাদের আরও একজন পরিচিত মুখ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় তা হচ্ছে যে মাগুরার শিশু ধর্ষণের যে ঘটনা, যে মর্মান্তিক ঘটনা, সেই শিশুটির কি অবস্থা, ফিরে আসুক সুস্থ হয়ে, দোষীদের শাস্তির আওতায় আসুক, এই আলোচনায়, এই আওয়াজে যখন সারা দেশ প্রকম্পিত, তার মধ্যেই আজকে আবার গুলশানে ঘটল এরকম একটি আরও এক শিশুর উপর পৈশাচিক এরকম নির্যাতন, যেটি আসলেই বেদনাদায়ক। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আমরা আলোচনা করব দেশের সার্বিক অবস্থা নিয়ে। শুরুতেই রাশেদ খান, আপনার কাছে যাই। কিভাবে দেখছেন এই বিষয়গুলো? আইন শৃঙ্খলার সাথেই কি বিষয়গুলো জড়িত, না মানুষের মনোজগতের কোনো জায়গায় কিংবা এর মধ্যে কোনো ষড়যন্ত্র দেখছেন? ধন্যবাদ। মাগুরাতে যে শিশুটি আসলে ধর্ষণের শিকার হয়েছে, সেটি আসলে তার পারিবারিক নির্যাতনের একটি চিত্র, এবং এরপরে সিরিজ আমরা ধর্ষণের ঘটনা আমাদের সামনে আসছে। দেখেন, এর আগে আমরা দেখেছি যে একটা বাড়িতে যখন আগুন লাগে, আশপাশের আরও বাড়িতে বলেন, অন্য জেলায় বলেন, বিভিন্ন জায়গায় সিরিজ অগ্নি সংযোগ বা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঠিক একইভাবে আমরা এই সময় দেখছি বিশেষ করে শিশুদের উপর এই ধরনের জুলুম নির্যাতন চলছে। এটি কি আসলে এই মুহূর্তেই চলছে নাকি সবসময় এরকম হয়ে থাকে? গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, মফস্বলে আসলে সবসময় এই ধরনের ঘটনা ঘটে থাকে। কোনো ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়া হয়, কোনো ঘটনা গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসিত হয়, কিন্তু এই ঘটনাগুলো আসলে ঘটছে। একটি ঘটনা এনিহাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, গণমাধ্যমে এসেছে, এই কারণে আলোচনা চলছে, এবং সেই আলোচনার সূত্র ধরেই কিন্তু আরও বিভিন্ন ঘটনা সামনে আসছে। অর্থাৎ একটি চিত্র আমাদের সামনে ভেসে আসলো যে বাংলাদেশে এই ধরনের নির্যাতন, নিপীড়ন, শিশুদেরকে ধর্ষণ করা, জোরপূর্বক অন্যায়, অনিয়ম, সেই ঘটনাগুলো আমাদের সামনে এসেছে। আমি মনে করি যে এইটা শুধুমাত্র এই এক সপ্তাহের চিত্র না। বাংলাদেশে সবসময় নারীদের উপর নির্যাতন, শিশুদের উপর নির্যাতন, এই ঘটনা আসলে সবসময় ঘটে থাকে। তো এক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? দেখেন, এই গণ অভ্যুত্থানে নারীদের ব্যাপক ভূমিকা রয়েছে। শুধুমাত্র এই গণ অভ্যুত্থান না, আপনি ৭১-এর মহান মুক্তিযুদ্ধ বলেন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, সর্বশেষ ২৪-এর গণ অভ্যুত্থান। নারীরা যখন রাজপথে নেমেছে তখন কিন্তু পুরুষরা সাহস এবং শক্তি পেয়েছে। নারী ছাড়া পৃথিবীর ইতিহাসে কোনো আন্দোলন কখনোই সফল হয়নি। শেখ হাসিনার একটি কথা নিশ্চয়ই আপনি ভুলে যাবেন না। ১৮ সালে যখন আমাদের উপরে ৮ এপ্রিল রাতে দমনপীড়ন চলছে, তখন রকেয়া হলের শিক্ষার্থীরা গেট ভেঙে বের হয়ে আসলো, মিছিল শুরু করলো। তখন শেখ হাসিনা বলল, যখন নারী শিক্ষার্থীরা বের হয়ে এসেছে তখন আমি আসলে এক ধরনের আতঙ্কিত হয়ে পড়েছি। শেখ হাসিনা ওই সময় কথা বলেছিল। ঠিক একইভাবে যখন এই গণ অভ্যুত্থানে নারীরা বের হয়ে এসেছে, শেখ হাসিনা আসলে তিনি টের পেয়ে গেছেন যে আমার পতন নিশ্চিত। এই কারণে কিন্তু দেখেন, সে তার আত্মীয় স্বজন, তার ভাতিজা ভাস্তি বলেন, তার বংশের সবাইকে কিন্তু সে আগে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি যেটি মনে করি যে বাংলাদেশে নারীদের উপর যে ধরনের জুলুম চলছে, এটি শুধুমাত্র এই মুহূর্তে না, এটি আসলে ৭১-এর পর থেকে আসলে এই দেশে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে। এখন আমাদের উচিত এই ঘটনাগুলো থামানো। আর আপনি যেটি বললেন, যেটি আসলে আমাদের মনোজগতের সাথে কতটুকু এটির চেয়ে আপনি এর মধ্যে কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা? এর মধ্যেও কি কোনো মনে করেন যে এখন এই যে আপনি যেমনটা বললেন যে সিরিজ চলছে, এর মধ্যে কি কোনো
অন্য কোনো কাহিনী মনে করছেন না, এটা সামাজিকই আসলে অবক্ষয় মনে করছেন? দেখেন, অবশ্যই এটি আসলে আমাদের সামাজিক এবং নৈতিক অবক্ষয়, এবং আমি আগেই বলেছি যে এইটি শুধুমাত্র এখনকার ঘটনা না, এই অবক্ষয়ের শিকার কিন্তু আমরা সবসময় হয়েছি, আমরা সবসময় এই অবক্ষয়ের মধ্যে রয়েছি। আর ষড়যন্ত্রের যে কথা বললেন, অবশ্যই আমি মনে করি যে এই ঘটনাকে এইভাবে সামনে আনা, এইভাবে তুলে ধরা, এইভাবে সম্প্রচার করা, এর ভিতরে অবশ্যই ষড়যন্ত্র রয়েছে। না, তুলে ধরবে না, তুলে যেটা ঘটছে সেই বিষয়গুলো তো সামনে আমি আসবে। বলছি এটি সবসময় ঘটছে, এটি শুধুমাত্র এখন না, এটি সবসময় ঘটছে। তাহলে তো আপনার যেটি করতে হবে যে সবসময় এই ঘটনা এইভাবেই তুলে ধরতে হবে। এখন এই ঘটনা কি আপনি দেখতে পাচ্ছেন যে ওই মাগুরার ঘটনার পরে অন্য জায়গায় কি এই ঘটনা বন্ধ হয়েছে? ওইখানে তো মাগুরার ঘটনার পরে সারা দেশে প্রতিবাদ চলছে, সারা দেশের মানুষ রাজপথে নেমেছে, কিন্তু বন্ধ হয়েছে? বন্ধ তো হয়নি। তার মানে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে এই ঘটনা আমাদের নিত্যদিনের চিত্র। এই ঘটনা ঘরে, ঘরের বাইরে, অফিসে, অন্যান্য জায়গায়, কর্মক্ষেত্রে নারীরা সব ধরনের লাঞ্ছনার শিকার সবসময় হচ্ছে। কিন্তু এই ঘটনা এখন হঠাৎ করে কেন এইভাবে দেখানো হচ্ছে? এর পিছনে আসলে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা? দেখেন, আপনি যদি আওয়ামী লীগের যারা রয়েছে, ছাত্রলীগের যারা রয়েছে, বিদেশে যারা অবস্থান করছে, তাদের সমর্থকরা, তাদের ফেসবুকের পোস্টগুলো দেখেন, তারা কি বলছে? আজকে বাংলাদেশ ধর্ষণের একটি পণ্য ভূমিতে পরিণত হয়েছে। তারা যেভাবে তুলে ধরছে বিষয়গুলো, আমি আপনি যতটা না প্রতিবাদ করছি, আওয়ামী লীগ এই ঘটনা আরো বেশি তুলে ধরছে। তার মানে কি? তার মানে আন্তর্জাতিক মহলের কাছে আওয়ামী লীগ তুলে ধরতে চাচ্ছে যে বাংলাদেশের নারীরা নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, ধর্ষণের শিকার। যে নারীরা বিপ্লবে ভূমিকা রাখলো, সেই নারীরা ডক্টর ইউনূসের আমলেও এই ধরনের আপনার নিপীড়নের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। অবশ্যই আমার কাছে মনে হয় যে এই ঘটনা আসলে কিছুটা আসলে প্রশ্নবিদ্ধ করার জন্য নানান ধরনের ঘটনা আবার পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে কিনা, সেটিও কিন্তু আমাদের খতিয়ে দেখা দরকার। জি রাশেদ খান, একটি তো নিশ্চয়ই হয়তোবা গণমাধ্যমের মুক্তভাবে বলতে পারছে বা সামাজিক মাধ্যম, সেটি একটি কারণ হতে পারে, আরেকটি ষড়যন্ত্রের কারণে বেশি তুলে ধরছে, এটিও হতে পারে। দুটিই হয়তো আপনার কাছে ফিরবো। ডাক্তার আব্দুল ওহাব মিনার, আপনি মনোরোগ বিশেষজ্ঞ, মন নিয়ে কাজ করেন, এখানে কোনো মানসিক কোনো বিকারগ্রস্ততা কিংবা রাশেদ খান যেমনটা বললেন যে সবসময়ই হয়, কিন্তু সবসময় হলেও এই যে এত আন্দোলন সংগ্রাম চলছে তার মধ্যেও আবার ঠিক আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেছে, এগুলোর পেছনে কোনো মনস্তাত্ত্বিক কোনো বিশ্লেষণ, ব্যাখ্যা আছে কিনা? না, রাশেদ যেটা বলছে ভুল বলে না, ঠিকই বলছে। এর সাথে আমি একটু সংযোজন করি, সেটা হচ্ছে যে এই যে 5ই আগস্টের পরে যে সাংবাদিকদের যে ভূমিকাটা, তারা যে নির্বিঘ্নে নিঃসংকোচে প্রয়োজনীয় কথাগুলো বলতে পারেন এবং এই যেহেতু রিপোর্ট করতে পারেন, এইটাই হচ্ছে যে আগে ভালো ছিলাম যে বলে যারা, তাদের উত্তর যে না, আগে চেয়ে এখন আমরা ভালো আছি। যে রেপ হয়েছে, এই ঘটনাটা আসবে, সামনে আসবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হবে, বিচার হবে। আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামক ছাত্রলীগের এক ব্যক্তি রেপের সেঞ্চুরি করে সেইটা আবার উদযাপন করে এবং তাকে সেই সময়ের প্রধান নির্বাহী দেশের বাইরে পাঠিয়ে দেয়। আবার সুবর্ণচরে যেহেতু আওয়ামী লীগকে ভোট দেয় নাই 18 সালের নির্বাচনের পর, তখন এক মহিলাকে বিবস্ত্র করে ভিডিও করে ওইটা ভাইরাল করা হয়েছে। এটা বহু ঘটনা কিন্তু আগে হয়েছে এবং সেগুলো আগে আমরা সোশ্যাল মিডিয়ায় জেনেছি, তারপর মাস মিডিয়া এটা আসছে। কারণ এমন একটা চাপ ছিল আপনাদের উপর যে আপনি এই কথাগুলো বলতে পারতেন। সো আমি মনে করি যে এটা ভালো ইতিবাচক দিক যে আপনারা এগুলো তুলে ধরছেন। অ্যাকচুয়ালি যারা বিকৃত মস্তিষ্কের মানুষ তারাই এই ডেভিয়েটেড জায়গাটা যায়, এটা একটা বিকৃতি। এবং ধরেন 8 বছরের একটা শিশু, আবার 14 বছরের একটা ছেলে, এই ইনবিটুইন কিন্তু আরেকটা ঘটনা করছে ফরিদপুরে, তাকে ভ্রমণ করতে নিয়ে যাবে বলে সাইকেলে নিয়ে গিয়ে ওখানে রেপ করেছে। এটা এক ধরনের বিকৃতি এবং এইটা কখন হয়? যখন সমাজটা অস্থির থাকে, যখন হেলদি বিনোদনের সুযোগ থাকে না, যদি নৈতিক অবক্ষয় থাকে, যখন সমাজে যারা নেতৃত্ব পর্যায়ের লোক থাকে তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে। দেখেন এখন কিন্তু এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন সময় ওঠানামা করে, হঠাৎ করে দেখা গেল যে বিভিন্ন ছিনতাই, রাহাজানি এগুলো হচ্ছে, যেই দু একটা মব জাস্টিসের মতো হইলো, আবার বন্ধ হয়ে গেল। আবার আমাদের স্বরাষ্ট্রপতি খুবই প্যানিকড হয়ে গেছিলেন, ওনাকে সবাই বলছেন যে এই করেন, উপদেষ্টাকে বললেন যে আপনি ইতে যান, স্টেপ ডাউন করেন, পদত্যাগ করেন, উনি আবার বললেন যে কেন আমি পদত্যাগ করি, ইত্যাদি ইত্যাদি ঘটনা। আর্মি যখন ডিপ্লয়েড 2002 সালে যখন অপারেশন ক্লিন আউট হয়, তখন কিন্তু কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অমুক পার্টি সব সন্ত্রাসীরা কিন্তু লুকে গেছে। কিন্তু এবার তো আর্মি ডিপ্লয়েড, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবস্থা এরকম কেন, উন্নত হচ্ছে না কেন? তাহলে কি মানুষজন মনে করবে যে সেনাবাহিনী মনে হয় ইলেকটিভ কাজ করছে না, অথবা আইনশৃঙ্খলা ইয়ে হোক, অবনতি হোক, সেটা চাচ্ছে? আমরা মানে কনক্রিট কিছুই বলতে চাই না, তবে আমরা চাই সাধারণ মানুষ নির্বিঘ্নে থাকুক। এখনও তো যেহেতু আর্মি আছে, পুলিশ আছে, বিজিবি আছে, অথবা এর মধ্যে এর সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে হওয়াটা মোটেই কাম্য না।
আর ডাক্তার আব্দুল ওহাব মিনার, আমরা একটু মনস্তাত্ত্বিক জায়গাটায় আসতে চাই। সেটি হচ্ছে আপনি যেমনটা বললেন যে বিনোদনের জায়গা নেই, এটি ঠিক আছে, এইটি অ্যাডাল্টদের সাথেও কিন্তু ঘটনা এরকম ঘটে, ঠিক আছে, কিন্তু শিশুদের, যে শিশু যৌনতার কিছুই বোঝে না এবং সে এর সাথে যৌনতা যায় না, সেখানটার সাথে এই যে যৌন ক্রিয়া, কিন্তু রেপের ঘটনা কিন্তু আপনার ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে এগুলো আছে। এবং এই যে পার্টিকুলারলি শিশুদেরকে কেন করে, ওরা হয়তো দুর্বল, জি, রক্ষম, ওরা শাউট করতে পারে না, ওদেরকে একটা চকলেট আইসক্রিম দিয়ে পটানো যায়, সেই জন্য ওরা এই কিরণকে পরিণত হয়। এবং রাশেদ খান কারেক্টলি বলছে যে এরকম একটা ঘটনা ঘটলে এই কনসিকুয়েন্সিয়ালি কিছু ঘটনা ঘটে, যেমন রেপ অ্যান্ড সুইসাইড, এই দুটো জিনিসকে আমরা সবসময় বলি যে মিডিয়া এটা অনেক বেশি রকমের মানে গ্লোরিফাই করে এটা উপস্থাপন করা উচিত না, তাহলে এটা ইমিটেট করে অন্য লোকরা। এটা আপনি দেখবেন যে যশোরের ঝিনাইদহে, এটি তো মিডিয়া এখন শুধুমাত্র আমি কিন্তু মূল ধারার গণমাধ্যম ছাড়াও এখন তো সামাজিক যোগাযোগ আমি মাধ্যম সবাইকে আছে। বলছি, আমি শোনেন, আমরা এই সোসাইটির 18 কোটি মানুষ এক, বুঝছেন, এটা কেউ কারো প্রতিপক্ষ না। আমি বলছি যে এটা মিডিয়ার জন্য বলছি, মানে আমি যদি ফেসবুকে এটা খুব গ্লোরিফাই কালারফুল দিয়ে করি, তখন এটা আসলে ইমিটেট করে মানুষ। আর মনস্তাত্ত্বিক জায়গায় একটা কথা বলবো যে ওই যে ভিকটিম, আপনি চিন্তা করেন এই মেয়েটা যে বয়সেরই হোক না কেন, তাকে বিয়ে দেওয়া কত কঠিন হয়ে যাবে। সে যদি বেঁচেও যায়, সে যদি আত্মহত্যা নাও করে, তাহলে তার যে গ্লানিটা, তার যে পিটিএসডি হবে, তার একটু স্ট্রেস রিয়াকশন হয়, তার সুইসাইড করে অনেকে। তো এরপর যদি এই মেয়েটা হেলদিও থাকে মানসিকভাবে, তাকে কিন্তু বিয়ে দিতে পারবে না। সামাজিকভাবে যে তাবু, যে স্টিগমা, এটাকে ওভারকাম করা খুবই কঠিন। তাহলে উচিত ওটা প্রিভেনশনে যাওয়া, যাতে এই ঘটনাগুলোই না ঘটে, যাতে দায়িত্বশীল জায়গা থেকে আমরা আমাদের নিজস্ব দায়িত্বগুলো পালন করি, এই রিপোর্টেড কেস যাতে কম হয়। প্রিভেনশনের জায়গাটায় আপনি মোটা দাগে কোনো কিছু দেখছেন যে এইগুলো খুব জরুরি? হ্যাঁ, অবশ্যই। ধরেন প্রচুর রকমের নৈতিক অবক্ষয় আছে আমাদের ড্রাগে ভাসতেছে বাংলাদেশ। আমি কিছু ড্রাগ এডিকশন সেন্টারে যাই, 10, 12, 14, 15 বছর বাচ্চারা গাম নিচ্ছে, ফেন্সিডিল নিচ্ছে, ইয়াবা নিচ্ছে। তাহলে যখন এইগুলো খায় তখন তো তার তার বুদ্ধিমত্তা কাজ করে না, তখন এই সমস্ত লোকরাই এর সাথে জড়িত, এই রেপের সাথে জড়িত বা অন্যান্য যত রকমের রাহাজানি বা রেপ, অন্যান্য এগুলোর দিকে তারা যায়। সো যদি নৈতিক জায়গাটা পরিচ্ছন্ন থাকে এবং যার দায়িত্বশীল জায়গায় আছেন তার দায়িত্বগুলো ঠিকমতো পালন করেন, ডিসি সাহেব, এসপি সাহেব এবং অন্যান্য যে বাহিনীর লোকজন আছে, প্রশাসনের লোক আছে, আমরা যারা আছি, চিকিৎসকরা, আমাদের লয়ার, জাজরা আছেন, সবাই যদি সম্মিলিত হয়ে যায়। মসজিদ, এখন রমজান মাস, মসজিদ ইমাম সাহেব আছেন, তারা ওই মুসা ইসলামের লাঠি ফেলে দিলে সাপ হয়, ওই গল্প বাদ দিয়ে বাংলাদেশে কি হচ্ছে, এখানে আমাদের ধর্মকে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি, রোজা রেখে আমরা মিথ্যা কথা না বলি, এই মানুষের উপকারে আগাই যাই, এই কথাগুলো বেশি বেশি বললে দেখা যাবে যে এই রিপোর্টের কেস কমে আসবে, অবশ্যই কমে আসবে। ধন্যবাদ, আপনার কাছে ফিরবো। রাশেদ খান, বিচারহীনতার সংস্কৃতির সাথে কতটা মনে করেন যে এই যে আপনি মাদক হোক, রেপ হোক, অনেকেই তো আসলে নির্যাতনের জায়গায় গিয়েও প্রুফ করতে পারছে না সে রেপিস্ট অথবা নির্যাতনকারী আবার বহাল তবিয়তে সমাজে ফিরে আসছে, এই ঘটনাগুলো তো এখনো বন্ধ হয়নি। সুতরাং এগুলো কি বলবেন? অবশ্যই আসলে বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি বা আইনের শাসনের যে ঘাটতি, এই কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। মানুষ মনে করে আমি একটি অপরাধ করলাম, আমি তো জামিন পেয়ে যাব, এ ধরনের একটি মানুষের ভিতরে একটি আস্থার জায়গাটা আছে, মানে যারা অপরাধ করে যে আমি তো জামিন পেয়ে যাব। এবং আমরা দেখেছি যে ধর্ষক সেও কিন্তু জামিন পেয়েছে, তারা হয়তো 6 মাস জেল খেটেছে, এরপরে জামিন পেয়ে গেছে। তো এই ঘটনা বা এই চিত্র বা এই উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে। ভিকটিমের পরিবার তার সাথে টাকার বিনিময় বা আপোষ করে ফেলে, সেটা আমি আগেই উল্লেখ করেছি। তো আরেকটি বিষয় উল্লেখ করি, দেখেন ধর্ষণের ভিতরেও কিন্তু আবার প্রকারভেদ আছে, এটি কিন্তু আপনাকে জানতে হবে। সেটি হলো যে জোরপূর্বক যে ধর্ষণটা হয় সেটার শাস্তি একরকম, এবং অনেক সময় আমরা দেখি যে আপনার নারী এবং পুরুষ উভয়ের সম্মতিতে এক ধরনের ঘটনা ঘটে। তো ওইটাকে আসলে আপনি ধর্ষণ বলবেন নাকি ব্যভিচার বলবেন? আমার কাছে মনে হয় যে ওইটা ব্যভিচার, যেহেতু উভয়ের সম্মতি থাকে। বা অনেক সময় প্রতারণা করে, নারীদের সাথে আসলে এক ধরনের প্রতারণা করে। এই 3-4টা ঘটনা আছে। এখন আমি মনে করি এই 3-4টার মধ্যে জোরপূর্বক যে ঘটনা সেটার জন্য এক ধরনের শাস্তি, আর উভয়ের সম্মতিতে সেটা একটা, আর প্রতারণা সেটা একটা, অর্থাৎ শাস্তির কিন্তু প্রকারভেদ নির্ধারণ করতে হবে। অন্যথায় গতকাল আইন উপদেষ্টা তিনি বলেছেন যে ধর্ষণের ঘটনার 15 দিনের মধ্যে তদন্ত, 90 দিনের মধ্যে বিচার, তার মানে শাস্তি। এখন
উভয়ের সম্মতিতে যে ঘটনাগুলো ঘটছে, এখন যদি আপনি এই ধর্ষণের সংজ্ঞায়িত না করেন, তাহলে তো ওই ব্যক্তিও কিন্তু সেও কিন্তু মৃত্যুদণ্ডের শিকার বা সর্বোচ্চ শাস্তি কিন্তু ভোগ করবে। আমার কাছে মনে হয় যে আইনের ভিতরে ফাঁক ফোকর রাখা যাবে না, যার যতটুকু অপরাধ তাকে ততটুকু শাস্তি দিতে হবে। আমাদের পবিত্র ধর্ম ইসলামে কিন্তু আবার যিনি ধর্ষক বা ব্যভিচার, তাদের শাস্তির কিন্তু আইনটা সুন্দরভাবে বলা আছে। এখন দেখেন, আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখন ধর্ষককে প্রকাশ্যে শাস্তি দাবি করছে। ধর্ষকের প্রকাশ্যে, ইসলামে কি বলা আছে? ইসলামে কিন্তু প্রকাশ্যে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে শাস্তির বিধানের কথা উল্লেখ করা আছে। তার মানে আমার যেটি মনে হয় যে এই ধর্ষণের জন্য আমার মনে হয় যে প্রকাশ্যে শাস্তির যদি বিধান রাখা যায়, তাহলে যেটি হবে যে এটি আসলে আপনার কমে আসবে। এই যে আমরা এখন দেখছি না সিরিজ মাগুরার ঘটনার পরে, কিন্তু একটা যদি উপযুক্ত শাস্তি আপনি সাথে সাথে দিতে পারতেন, তাহলে এই ধানমন্ডি বলেন, রামপুরা বলেন, আপনার ফরিদপুর, দিনাজপুর, এইখানে এই সিরিজ ঘটনাটা ঘটতো না। তার মানে ধর্ষণের শাস্তি অবশ্যই আপনার সর্বোচ্চ হওয়া দরকার, এবং ধর্ষণের প্রকারভেদ, এই যে আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই সংজ্ঞায়িত করা দরকার। আমার মনে হয় যে মিনার ভাই আমার সাথে একমত হবেন। আপনি আরেকটি যেটি বললেন, দেখেন বাংলাদেশের যে সামগ্রিক চিত্র, এখানে কিন্তু শুধুমাত্র ধর্ষণ না, চাঁদাবাজি চলছে, লুটপাট, দখলদারিত্ব। এখন এইগুলো আসলে কেন চলছে? আমি প্রায়ই বলি যে এই রাষ্ট্র কিন্তু অরক্ষিত। রাষ্ট্রের শাসক যখন দুর্বল হয়, তখন কিন্তু অপরাধের মাত্রা বেড়ে যায়। যেটি ভাই বললেন যে এর আগে অপারেশন ক্লিন হার্ট হয়েছে, তখন সবাইকে ধরেছে। এখন ডেভিল হান্ট চালু করেছে। আসলে কি যারা ডেভিল তারা কি ধরা পড়ছে? এই যে সাধারণ এবং নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে। আমি আগেই বলেছি যে লুঙ্গি পরা আওয়ামী লীগকে আপনি ধরতেছেন। যারা প্রকৃত অপরাধী ছিল, আপনার কি মনে হয় যে তারা বাড়িতে আছে? যারা একমাত্র নিরীহ, যারা অপরাধ করে না, যারা মনে করছে যে না আমি তো আওয়ামী লীগ করলে আমি তো অন্যায় করি না, তারা কিন্তু বাড়ি ঘরে আছে। মানে আপনি কি করতেছেন? তাদেরকে ধরে আনতেছেন। দেখেন গতকাল পতেঙ্গাতে আমাদের শ্রমিক অধিকার পরিষদের একজনকে গ্রেপ্তার করেছে 5 আগস্টের মামলায়। তো আমি আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় আমাকে জানালো যে ভাই এই অবস্থা, আমরা ফোন দিচ্ছি, ওসি আমাদের কথা শুনছে না। পরে আমি ওসিকে ফোন দিলাম, পতেঙ্গা থানার ওসিকে ফোন দিলাম। আমি বললাম যে আমাদের শ্রমিক অধিকার পরিষদের নেতা, আপনি তাকে 5 আগস্টের মামলায় গ্রেপ্তার করেছেন, আপনি জানতেন না যে প্রজ্ঞাপন জারি হয়েছে যে 8 আগস্ট পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যাবে না, গণঅভ্যুত্থান যে সময় চলমান ছিল? তিনি বললেন যে না আমি জানতাম না। আমি বললাম আপনি কিসের ওসি হয়েছেন, আপনি জানতেন না? মানে আমি একটু রেগে গিয়েছি। আমি তাকে বললাম যে আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো, 1 ঘন্টার ভিতর তাকে ছাড়তে হবে। তিনি আমাকে অনুরোধ করলেন যে ভাই দেখেন আপনি একটু ডিসির সাথে কথা বলেন। আমি ডিসিকে ফোন দিলাম। তো ডিসি সাহেব বললেন যে মানে বেশ আন্তরিকভাবে আমার কথাগুলো তিনি গ্রহণ করলেন। পরে বললেন যে আমাদের কাছে তথ্য রয়েছে, তালিকা রয়েছে যে তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন। পরে আমাকে বললেন যে আপনি একটু খোঁজ খবর নেন। আমি বললাম ঠিক আছে। আমি তার কথা শুনে আমি থেমে গেলাম। পরে আমি যাচাই বাছাই করে দেখলাম এবং তাকে আমি আমাদের কমিটির তালিকা পাঠালাম যে 22 সালে তিনি আমাদের কমিটিতে রয়েছেন, তিনি কখনো আওয়ামী লীগ করেননি। তার মানে কি? তার মানে কেউ ভুল তথ্য দিয়ে তাকে গ্রেপ্তার করিয়েছে। এই ধরনের অহরহ ঘটনা আজকে সমাজে ঘটছে। এগুলোর জন্য আপনি কি করবেন? আজকে ডেভিল হান্ট শুরু করেছেন, কিন্তু আপনি প্রকৃত অপরাধীরা ভারতে পালিয়ে যাচ্ছে, প্রকৃত অপরাধীদেরকে আপনি জামিন দিচ্ছেন। দেখেন সাবের এবং মান্নান, তারা কি অপরাধী না? তারা আওয়ামী লীগের রাঘব বোয়াল, এই উপদেষ্টারা তাদেরকে ছাড়িয়েছে। আমি জানি, আমি স্পষ্ট তথ্য নিয়ে বলছি, যদি আমাকে বলেন আমি নাম সহ বলতে পারি কারা ছাড়িয়েছে। এই সরকারের উপদেষ্টারা সাবের এবং মান্নানদেরকে ছাড়িয়েছে, অন্যদিকে যারা নিরীহ তাদেরকে গ্রেপ্তার করাচ্ছে। এইভাবে তো আসলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা পায় না। এই সমাজটা একটা ভঙ্গুর হয়ে গেছে। আওয়ামী লীগের মনে করেন যে 25% ভোট আছে, সংখ্যালঘুরা ম্যাক্সিমামই তো আওয়ামী লীগকে ভোট দেয়। এখন যদি আপনি সব আওয়ামী লীগ ধরেন, তাহলে তো কারাগারে জায়গা হবে না। তার মানে কি? তার মানে একমাত্র অপরাধী যারা গণ অভ্যুত্থানের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, হত্যা করেছে, অন্যায় করেছে, সেই সকল আওয়ামী লীগকে ধরতে হবে। দেখেন প্রধান উপদেষ্টা তিনি আবার কি বললেন? তিনি আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না। তিনি একসময় বলেছিলেন যে বিএনপি চাচ্ছে না, এই কারণে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছি না। অথচ তিনি বিদেশি গণমাধ্যম, সম্ভবত তিনি বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না এটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। তার মানে কি? তার মানে এই সরকার কিন্তু মানে আসলে আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আমার কাছে যতদূর তথ্য রয়েছে বা আমরাও জেনেছি, আমাদেরকে বলা হয়েছে যে আওয়ামী লীগ আন্তর্জাতিক চাপ রয়েছে আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ না করা হয়। আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ কিন্তু লবিস্ট আপনার নিয়োগ করেছে। তো এখন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সুশীলগিরি করে, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, জনগণ কি মানবে?
ডক্টর ইউনূস যে কথা বলেছে এই কথার আমরা তীব্র নিন্দা এবং বিরোধিতা করি। আমরা মনে করি তার একমাত্র কাজ, প্রধানতম কাজ হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণহত্যার দায়ে। দ্বিতীয়তম কাজ হলো শেখ হাসিনাকে, ওবায়দুল কাদের সহ যারা পালিয়ে গেছে তাদেরকে ভারত থেকে ফিরিয়ে আনা। তৃতীয় কাজ হলো যারা 300 ডামি এমপি ছিল, যারা এই 14 সালে বলেন, আপনার 18 সালে বলেন, 24 সালে বলেন, সেই ডামি এমপিদের সম্পদ বাজেয়াপ্ত করা, দুদকের মাধ্যমে পাকড়াও করা। সেটি কি করা হচ্ছে? আমি স্পষ্টভাবে বলছি, এই উপদেষ্টারা অনেকে ডামি এমপিদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এই যে উপদেষ্টা নাহিদ ইসলাম বলল না যে ধনীরা আমাদেরকে অর্থায়ন করছে, কোন ধনীরা একটু প্রকাশ করেন না? বিএনপি জামাতের ধনীরা তো আপনাদের অর্থায়ন করছে না, কোন ধনীরা? আমরা কি প্রশ্ন করতে পারি না? সেই ধনীদের নামটা বলেন, আপনার সৎ সাহস থাকলে নামগুলো বলেন। আমি একটু আবারও, আপনি রাজনৈতিক কর্মীর চেয়ে আপনি আপনার যে পেশাগত পরিচয় সেখানটাই আসলে আসলে দুটোর মিশ্রণেই একটু বলি। সেটি হচ্ছে যে কয়েকদিন আগে সেই নারী নির্যাতনের মধ্যে সেটি আপনি ফেলবেন কিনা, কয়েকদিন আগে ঢাকাতে সিগারেট খাওয়া নিয়ে একটি কাণ্ড ঘটলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কাণ্ড ঘটলো, এবং তৌহিদি জনতার নাম ব্যবহার করা নিয়ে এখন বেশ কথা হচ্ছে যে, এবং ফ্যাক্ট ফাইন্ডিং এ দেখা গিয়েছে যে একই লোকরা বিভিন্ন জায়গায় এই যে মব সৃষ্টি করছে এবং ধর্মকে কিংবা ধর্মীয় এগুলোকে বিতর্কিত করে ফেলছে। বিষয়গুলো দেখেছেন নিশ্চয়ই, কিভাবে দেখছেন এই বিষয়গুলো? ধন্যবাদ আপনাকে। আসলে একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী যার নাম হচ্ছে মেলানিন ক্লিন, উনি বলেছেন যে হোলি গুড হোলি ব্যাড, অর্থাৎ কোনো একটা জিনিসকে, শিশুরা ধরেন, শিশুদের স্বভাব হচ্ছে আপনাকে বললো যে বাবা আজকে আমার জন্য চকলেট নিয়ে আসবো, আপনি বলে হ্যাঁ চকলেট নিয়ে আসবো, আপনি কিন্তু চকলেট আনছেন, পকেটে রাখছেন, যার পর বলেন বাবা ভুলে গেছে চকলেট আনি নেই, আপনাকে থুতু দিয়ে দেবে কতগুলো, তুমি খারাপ বাবা। তারপর চকলেটটা বাইর করে দিলেই আবার মুছে টুছে বলবো বাবা তুমি কত ভালো, চুমু দেবে। এটাকে বলছে হোলি গুড হোলি ব্যাড, এটা শিশুদের ক্যারেক্টারিস্টিক। তো এখন আমাদের দেশের অনেক মানুষই এরকম, এরশাদ যখন চলে যায় 9-10 খালেদা জিয়া আসে, 3 মাস পরে বললো যে ওই বেটাই ভালো ছিল, এই বেটিদের দিকে কিছু হবে না, জাস্ট 3-4 মাস পরে। আমি তখন সেনাবাহিনীর চাকরি করতাম, আমি খুব খেয়াল করে দেখলাম যে মানুষ কি অদ্ভুত প্রকৃতির মানুষ, একটা জিনিসকে বিশ্লেষণ করতে পারে, যখন বিশ্লেষণ করতে পারে না, ওই প্রজ্ঞাটা থাকে না, তখন তারা এরকম চাটুল কথাবার্তা বলে। এখন যারা সিগারেট খেয়েছে, যদি ধরেন ও বলে যে এটা আমার রাইট, আমি সিগারেট খাবো, অসুবিধা নেই, খাও, কিন্তু তার পোশাক, তার অ্যাটিটিউড, তার কথাবার্তা সব কিছু মিলিয়ে দেখবেন একটা অন্যরকম কালচার, যে তাকে বাংলাদেশি মানুষ মনে হয় না, তাকে মনে হয় এলিয়েন। আমাদের দেশটা তো এখানে তো একটা সভ্যতা, একটা ভদ্রতা, একটা কালচার আছে, তো এই কালচারের বিপরীত হবে কিছু মনে হয়। আবার মনে করেন যারা তৌহিদি জনতা বা এইটার মাধ্যমে কিছু রাস্তায় বিচার করে ফেলতে চায়, আমার দেশের আমরা 90% মুসলিম হতে পারি, কিন্তু প্র্যাকটিসিং মুসলিম আমাদের মধ্যে একজন মুসলমানের যে ক্যারেক্টারিস্টিক, যে বৈশিষ্ট্য, সেটা কয় % মানুষের মধ্যে আছে। কাজে আমি এরকম তৌহিদি জনতা বলে আমি রাস্তাঘাটে একটা মব জাস্টিস করে ফেলবো, সেটা এক ধরনের এক্সট্রিমিজম। আমরা এই দুইটাই আমরা আসলে পছন্দ করি না। পোশাকের স্বাধীনতা থাকতে পারে, কিন্তু সেটা এমন হবে না যে অন্য মানুষের আই ক্যাচিং হবে, অন্য মানুষের নিয়ে কমেন্ট করতে পারে। আপনি পোশাক পরবেন দেশের যে কৃষ্টি, দেশের যে কালচার, দেশের যে ভদ্রতাবোধ, তাকে মেনে। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে বলবো যে দেশই আজি হল, দেশের যদি রাজনীতি ঠিক না থাকে, পলিটিক্স ঠিক না থাকে, রাষ্ট্রের সংসদ ঠিক না থাকে, সংসদের মানুষ যখন পালাইয়ে যায়, তো ওই কালচারের মধ্যে কিছু টুকটাক এই দুর্ঘটনা, এটা খুবই অবভিয়াস হইতেই পারে, বুঝছেন? তো সেখানটায় কি আপনি সেই টুকটাক দুর্ঘটনার মধ্যে আপনি দেখেছেন যে সম্প্রতি একটি বিষয় ঘটেছে মাদারীপুরে, যেটি রমজানে, এর আগে কিন্তু এরকম সহিংসতা দেখা যেত না, মসজিদে ঢুকে 3 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে, যদিও পেছনে ছিল ড্রেজার, বালু উত্তোলন, বাজার ইজারা, এবং তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল। তো এটির ব্যাখ্যা আসলে কিভাবে দিবেন? এগুলো কি সেই টুকটাকের মধ্যে দিবেন? এবং আবার কিন্তু এখন পবিত্র একটা মাস চলছে, এটা বড় ধরনের একটা জটিল সমস্যা। 3টে মানুষকে মেরে ফেললো মসজিদের মধ্যে, মসজিদে বাজারে হোক, সেই যে ফেরিগেট হোক, কোনো অসুবিধা, কিন্তু 3 জন মানুষকে মেরে ফেলবে বালু উত্তোলন নিয়ে। এবং এই যে একটা রেস্টলেসনেস, সোসাইটির রেস্টলেসনেস, এইটাকে কোন জিনিস রিইনফোর্স করে? আমাদের যে রাশেদ বললো যে 20% লোক আওয়ামী লীগের যারা ভোটার, তারা এখন নিষ্কর্ম, তাদের কোনো কাজ নাই, হ্যাঁ, তারা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না, সেখানেও ভয়। তো তারা আসলে এই জাতীয় কাজে, এই যেহেতু রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে তারা যথেষ্ট, যেহেতু কিছু বিভিন্ন জায়গায় কিছু টুকটাক খবর আসছে যে আগে যে মনে করেন ইসকনের, তারপরে এই যে আনসার বাহিনীর যে মিছিল, রিক্সাওয়ালাদের মিছিল, তারপরে গার্মেন্টস ওয়ার্কারদের মিছিল, সব জায়গায় দেখেছে তারা ঢুকে, এবং ছবি দেওয়া হয়েছে যে
এই ছাত্রলীগের লোক, যুবলীগের লোক, ছাত্রলীগের লোক, তারা এর মধ্যে আছে। তো আমি ওইটা এই কথাটা বলে আমি এটা পাবো না বা পাইতেও চাই না। বর্তমান যারা এই আইন শৃঙ্খলা দেখার দায়িত্বে আছেন তাদের এগুলো দেখতে হবে, কোথায় কোন দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু আমাদের এনএসআই লোক আছে, ডিবির লোক আছে, আমাদের ডিজিএফআই লোক আছে, তারা কি করেন, কোথায় একটা দুর্ঘটনা হওয়ার আগে তো তারা টের পাবে। নেত্রকোনায় 3 জনের, আপনি একটু থামাই, 3 জনের লাশ উদ্ধার হয়েছে নিখোঁজ হওয়ার 2 দিন পরে। না, এখন প্রত্যন্ত অঞ্চলে যে প্রত্যন্ত গ্রামে, আপনি গ্রামের আপনার, আমি যতটুকু জানি যে আপনি গ্রামের ছিলেন, তো সেই গ্রামে সেখানে থাকে গোষ্ঠীগত দ্বন্দ্ব, সেখানে আমাদের এনএসআই কি করে যে খবর নিবে আসলে? না না, মানে আমি বলছি যে ধরেন একটা জায়গায় একটা দেখবেন মিছিলের মধ্যে ইয়ের মধ্যে ওই যে চিটাগাংয়ে যে কোর্টের এলাকায় যে তো ওইসব জিনিস তো জানার কথা। তো একটা থেকে একটা যখন দেখে একটা এই ঘটনা ঘটছে সেটা কিছু হচ্ছে না, তখন আর একটা ঘটনা এরকম হয়। এবং গ্রামগঞ্জের এই ঘটনাগুলো, গোত্রীয় যে ঘটনাগুলো, সেগুলো তো আগেও ছিল, কিন্তু এখন যে হচ্ছে আমরা এটা চাই না, এটা কামনা করি না যে এরকম ঘটনা ঘটে। এবং সেই ক্ষেত্রে যে ধরেন আগে চেয়ারম্যান, তারপর মেম্বার, এইগুলো ছিল, এটা সব ভেঙে গেছে, তো অরক্ষিত সব কিছু। তো এই অরক্ষিত জায়গাগুলোতে কীভাবে রক্ষিত করা যায়, আবার ওসিরা কাজ করছে না, পুলিশটা তো ভীষণ রকমের ট্রমাটাইজ, সে কোন পক্ষে ছিল না পক্ষে ছিল, তার চেয়ে বড় কথা এই বাহিনীটাই ট্রমাটাইজ, তাদের কাজে নামায়নি, এখন কিছুটা কাজে নামছে। কাজে এজ এ হোল আইন শৃঙ্খলা বাহিনী আপলিফটেড হোক, এটা আমাদের কামনা। এবং সেই ক্ষেত্রে যা করা দরকার সেটা বর্তমান সরকার এবং সেনাবাহিনী তারা করবে, মিলে করবে। ধন্যবাদ। রাশেদ খান, স্বরাষ্ট্র উপদেষ্টা থানা পরিদর্শন করছেন, দেখেছেন নিশ্চয়ই, ভোর রাত্রেও চলে যাচ্ছেন, করছেন একদিক থেকে, কিন্তু আরেক দিক থেকে এই বিষয়গুলো, বিশৃঙ্খলাগুলো কিন্তু ধারাবাহিকভাবে হচ্ছেই। ফলাফলটা কি দেখছেন তাহলে? স্বরাষ্ট্র উপদেষ্টা একজন অযোগ্য ব্যক্তিত্ব। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি খারাপ হয়েছে। দেখেন, তার অযোগ্যতার একটি প্রমাণ হলো যে তিনি কখন সংবাদ সম্মেলন করতে হয় এটিও জানেন না। রাত 3টার পরে তিনি সাংবাদিক সম্মেলন ডেকেছেন। তো সাংবাদিকরা কি আসলে ওই সময় জেগে থাকে? ওই সময় তো ঘুমানোর সময়। তো যাই হোক, তিনি ওই সময় ডেকেছেন, ভালো কথা। তিনি এখন থানা পরিদর্শন করছেন। সাংবাদিকদের সামনে কি কথা বলতে হবে, তার প্রেজেন্টেশনটা কি হবে, সেটিও তিনি ঠিক করতে পারেন না। তার পাশ থেকে তার লোক, সম্ভবত সচিব, স্বরাষ্ট্র সচিব, তিনি বলে দেন যে স্যার এই কথাটা বলেন। এই যে শিখিয়ে পড়িয়ে খুব বেশি কাজ করানো যায় না। দেশ চালানো একটি অভিজ্ঞতার বিষয়, দেশ চালানো পাবলিক ম্যানেজমেন্টের বিষয়। এখন তারা তো এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন না। যারা রাজনীতি করে তারাই শুধুমাত্র এটি বোঝেন। দেখেন, যখন আপনি মিছিল করেন, মিছিলে বিশৃঙ্খলা হয়, সেটি আপনি ম্যানেজমেন্ট করতে পারেন। আপনি দল চালাতে গেলে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হয়, কমিটি গঠনের সমস্যা হয়, আপনি এই কাজগুলোর মাধ্যমে রাষ্ট্র পরিচালনা শেখেন। এখন তারা তো এগুলো পারে না, বোঝে না। এই যে সরকারে যারা রয়েছে ম্যাক্সিমামই তো এনজিও ব্যক্তিত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লেখালেখি করছে, বিশেষ করে জুলকার নাইন সামি সাহেব, একজন আন্তর্জাতিক মানের সাংবাদিক, তিনি কিন্তু লিখেছেন যে এই সরকার গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ছাড়া কাউকে আসলে বিশ্বাস করতে পারছে না। এবং আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, আরেকটি আপনার মানবাধিকার সংগঠন অধিকার, মানে এই যে কয়েকটি সংগঠনের ব্যক্তিদের মাধ্যমে সরকার পরিচালিত হচ্ছে, এটিকে আসলে সার্বজনীন সরকার? গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত, অন্যান্য দল সহ এরকম অনেকে, আইনজীবীদের সংগঠন। কিন্তু আমরা দেখলাম হুট করে উদাও হলো এনজিও ব্যক্তিত্বরা, তারা কই ছিল? না, তাদের সে আলোচনা তো রাশেদ খান ভিন্ন। সেখানে তো আপনাদের জাতীয় সরকারের প্রস্তাব প্রথম ছিল, আমরা যতটা জানি। আমরা একমাত্র দল হিসেবে জাতীয় সরকারের প্রস্তাবনা করেছি। আমরা বলেছি যে গণ অভ্যুত্থানের পরে এককভাবে কোনো গোষ্ঠী, কোনো পক্ষ দেশ চালাতে পারবে না। কারণ কি, ৭১-এর পরে আমাদের যে ইতিহাস, সেই ইতিহাসটা আমাদের সামনে রয়েছে। ৭১-এর পরে আওয়ামী লীগ এবং শেখ মুজিবের নেতৃত্বে ক্ষমতা দখল হয়। বাকি যারা গোষ্ঠী ছিল, অংশীদার ছিল, পক্ষ ছিল, তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তাহলে এই সরকারকে হয়, আমি আসি এই সরকারকে আমরা কি এককভাবে দোষ দিতে পারি? সে আপনার রাজনীতিবিদরাই তো, আপনারা এক জায়গায় আসতে পারেননি, একমতে আসতে পারেননি, আমি সেখানে বাধ্য হয়েই তো তারা এই সরকার ফর্ম করতে হলো। ২৪-এর পরে কিন্তু একই ভুল হয়েছে। দেখেন, ডক্টর ইউনূস তিনি বলছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, এবং ছাত্ররা একটি দল গঠন করেছে। ইতিমধ্যে তিনি দল গঠন হওয়ার আগেই তিনি ছাত্রদের ওই দলকে তিনি আশীর্বাদ জানিয়েছেন। তার মানে কি, ভাই যেটি বললেন মিনার ভাই, যে এই সরকার দল নাই, সংগঠন নাই, এই সরকার তো অলরেডি দল গঠন করেছে।
ডক্টর ইউনূস যখন বলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, সেই ছাত্ররা যখন দল গঠন করে আর তিনি তার আগে যখন অগ্রিম তিনি শুভকামনা জানান, তার মানে এই সরকার তার সাংগঠনিক ভিত্তি তৈরি করেছে, যে কারণে এই সরকার অন্য রাজনৈতিক দলগুলোকে এখন কোনোভাবে পাত্তা দিচ্ছে না। অন্য দলগুলো কি বলছে যে আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের রোডম্যাপ বা পরিকল্পনা প্রকাশ করেন, এবং একই সাথে অন্য দলগুলো বলছে যে আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করেন, আইন শৃঙ্খলা আপনারা উন্নত করেন। কিন্তু এই সরকার ইচ্ছাকৃতভাবে আইন শৃঙ্খলা উন্নত করছে না। কেন? কারণ দেখেন দলগুলো আর্লি ইলেকশনের কথা বলছে। এখন আইন শৃঙ্খলা যখন উন্নত হবে তখন তো আর ওই সরকারের পক্ষ থেকে বা সরকার সংশ্লিষ্ট যারা বলছে যে এখন তো নির্বাচন দেওয়ার পরিবেশ নেই, যেটি হাসিনা বলতো, ঠিক একই ধরনের বক্তব্য কিন্তু আমরা এই সরকারের কাছ থেকে শুনছি। তার মানে ইচ্ছাকৃতভাবে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করছে না। দেখেন যখন ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললো 2 দিন পরে কি হলো, রাশাদ খান আমি একটু থামাই, ঠিক উল্টো চিত্রও তো হতে পারে যে পলিটিশিয়ান আপনারা যারা আছেন স্ট্রাগল আপনারা করতে দিচ্ছেন না, যে আপনারা পারছেন না প্রমাণ করার জন্য এই বিশৃঙ্খলা তৈরির পেছনে আপনাদেরও কি হাত থাকতে পারে না? তাদের কাছে যদি এরকম প্রমাণ থাকে তাদের কাছে থাকুক, সরকার তুলে ধরুক। আমরা তো দেখছি যে বরং সরকারের লোকজনই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই যে বিভিন্ন জায়গায় দেখেন, বিশেষ করে আপনার ধানমন্ডি 32-এ হামলা হলো, আওয়ামী লীগের বাড়ি ঘরে কিন্তু হামলা হয়েছে। কারা করেছে? সরকারের উপদেষ্টারা ফেসবুকে পোস্ট করেছে যে উল্লাস করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা এখন দল গ্রহণ করেছে তারা কিন্তু নির্দেশনা দিয়েছে, ভাঙার নির্দেশনা দিয়েছে। ঠিক উল্টা চিত্র দেখেছি, 32-এ কবিরের বাড়ি ঢোকার মুহূর্তের মধ্যে গ্রেফতার হয়ে যায়, সেটিও তো ঘটেছে আবার দেখেছি। তার তাহলে গোড়া কোথায়? সেটি তো পরে, যখন ওই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ শুরু হলো, সরকার যখন দেখলো যে আমার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, সরকারের উপদেষ্টারা যারা নির্দেশনা দিয়েছিল, যারা সরকার সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গরা নির্দেশনা দিয়েছিল, তখন তারা কি বললো? তারা বললো যে থামেন। তার আগে কিন্তু যখন শুরু হয়েছে তখন কি থামতে বলেছিল? এই যে বর্তমানে তথ্য উপদেষ্টা হয়েছেন মাহফুজ সাহেব, তিনি কি ওই সময় বলেছিলেন কথা? তিনি ঘটনা ঘটার 4-5 দিন পরে যখন সমালোচনা শুরু হয়েছে সারা দেশে আন্তর্জাতিকভাবে, তখন তিনি বলছেন যে মব সৃষ্টি করা যাবে না। আরে ভাই, মব তোমার চোখের সামনে তোমার লোকজন সৃষ্টি করছে, তুমি তখন কোথায় ছিলা? তুমি তো তখন বলো নাই মব সৃষ্টি করেন না, তুমি ফেসবুক পোস্ট দেখো নাই? একদিকে তুমি সাপ হয়ে আমাদেরকে মানে ধ্বংসন করতেছো, অন্যদিকে উজা হয়ে ঝাড়তেছো। এই সরকার তো সেই খেলায় মগ্ন হয়েছে। আমি শেষ করে দিই, দেখেন আমরা মনে করি এই উপদেশটা শতভাগ ব্যর্থ হয়েছে, তার 1 ভাগও সফলতা নাই। এই উপদেশটাকে আপনি রেখে কোনোভাবেই আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। আজকে দেখেন যে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, শিক্ষার দায়িত্ব ছিল আমিনুল ইসলাম স্যার, তিনি আপনার সাস্টের ভিসি ছিলেন। দেখেন তার মতন মানুষকে কেন সরিয়ে দেওয়া হয়েছে জানেন? কারণ তিনি এনজিও ব্যক্তিত্ব না, তিনি ডক্টর ইউনূসের আস্থা অর্জন করতে পারেননি। তিনি এই যে বন্ধু বান্ধবের একটি ক্লাব গঠিত হয়েছে, সরকার তো বলা যাচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকার এখন ফ্রেন্ডস ক্লাবে পরিণত হয়েছে। এখন ওই ফ্রেন্ডস ক্লাবে তিনি আসলে অন্তর্ভুক্তি মানে হতে পারেননি, সদস্য হতে পারেননি, তাদের মতাদর্শের বাইরের লোক। এই কারণে আজকে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। দেখেন এই সরকারের ইত্রামি এতটাই সীমা ছাড়িয়েছে, আপনি যদি সরকারের ভিতরে একটু ঢোকার চেষ্টা করেন, অনুসন্ধান করার চেষ্টা করেন, তাহলে বুঝবেন যে এই সরকার 1-11 সরকারকে হার মানাচ্ছে। এদের পরিণতি কিন্তু আমার কাছে যেটি মনে হচ্ছে, এরা যা শুরু করেছে ওই যে নির্বাচন নিয়ে তাল ভাঙা না, নির্বাচন হতে পারে যদি, কিন্তু এই কথার ভিতরে তারা এক ধরনের সীমাবদ্ধ রয়েছে। এই আচরণ করলে কিন্তু তাদের অবস্থা আমি আপনার কাছে ফিরবো। আপনারা দেশ পরিচালনার পরবর্তীতে কি সবক আনতে গেলেন কিনা চায়নায়, এই সরকার যেহেতু ব্যর্থ, পরবর্তীতে আপনারা সরকারে আসলে খুব ভালোভাবে চালাতে পারবেন কিনা, সেই জন্য বারবার রাজনীতিবিদরা চায়নায় যান কিনা, সেটি আমরা শুনবো। আব্দুল হক মিনার, আপনার কাছে ছোট্ট করে একটু জানবো, সেটি হচ্ছে যে এই যে বিশৃঙ্খলার মধ্যে যেখানে বলছেন যে সরকার বিভিন্ন বিশৃঙ্খলা, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা সবচেয়ে এলিট একটা পেশার চিকিৎসক, সেই চিকিৎসকরা আপনারা সেবাদান না করার ব্যাপারে আপনারা কর্মসূচি দেন মাঝে মাঝেই, সাম্প্রতিক সময় আপনারা দেখছি, এটির কারণ কি একটু কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে আসলে একটা রাষ্ট্রের সকল নাগরিকই আমরা বিভিন্ন ধরনের বিশেষায়িত করি, যে জাতির সূর্য সন্তান, এই সেই আগ্রুম বাগ্রুম। এই দেশের সকল মানুষের মাথার উপরে ঋণের বোঝা আছে, আমরা সকলে খেটে খাওয়া মানুষ। আমি পড়াশোনা করেছি, ডাক্তারি পড়েছি, আমি এক ধরনের খাটাখাটি করি, ঠেলাগাড়ি হলো এক ধরনের খাটাখাটি, সবাই আমরা শ্রমজীবী। এই চিন্তা চেতনা থাকলে মানুষের মধ্যে আর বেশি বিভাজন হবে না। তো যাই হোক, চিকিৎসকরা একটা আন্দোলন করছে, সেটা হচ্ছে যে আমাদের যারা চিকিৎসা সহকারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ওরা একটা স্কুল আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, সেখান থেকে পাশ করার পর ওরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে, ওরা হঠাৎ করে বলতেছে যে আমরা নামের সাথে ডাক্তার লাগাবো। তারা লাগাচ্ছে এখন, কারণ আমাদের যে অধ্যাদেশ বলে আমরা ডাক্তার লিখি, ওইটার এগেইনস্টে ওরা রিট করেছে, এবং এই রিটের শুনানিটা 76 বার এটা পিছিয়েছে।
এবং এটা লাস্ট শুনানি শেষ 12 তারিখে একটা রায় হবে। এটা যাতে না হয়, রায়টা আমাদের পক্ষে থাকে এবং এই জায়গাটা থেকেই আন্দোলন, এর সাথে আরো কিছু আন্দোলন আছে, যেমন আমার উপজেলা লেভেলে ডাক্তার নাই, বুঝছেন, সেখানে পদায়িত করতেছে না। আপনারা চাপ দিয়ে রায় বিপক্ষে নিতে না চান? না, সেটা বলছি না, আমি বলছি আমাদের যে যৌক্তিক 5টা, এখানে এটা তো একটা দফা, আরো কয়েকটা দফা আছে। একটা হচ্ছে যে চিকিৎসকদের নিরাপত্তা, চিকিৎসক আমরা বিভিন্ন জায়গায় দেখবেন যে ভুল চিকিৎসায় মারা গেছে বলে পিটানো শুরু করে দিল ডাক্তারকে, কারণ ভুল রিপোর্টিং আপনি তো মার খাচ্ছেন না। সাংবাদিকরা তাও কিছুটা টুকটাক বিভিন্ন জায়গায় নিগৃহীত হয়, কিন্তু ইঞ্জিনিয়ারদের আমি দেখি না তো, যে ব্রিজ ভেঙে পড়ছে ভুলিয়াতে, তা তো হচ্ছে না। সেই জন্য আমাদের যাদের চিকিৎসা যে আমরা দেবো, এইটা যাতে নিরাপত্তা থাকে, আমাদের স্বাস্থ্য সেবা কর্মী, আমি শুধু চিকিৎসকদের বলি, যারা নার্সেস, যারা প্যারামেডিক্স আছে, সকলের এই নিরাপত্তা আর তাদের পদায়ন, যা বিভিন্ন জায়গায় যে খালি জায়গাগুলো আছে আমাদের, আজকে 2 বছর ধরে ডাক্তারদের কোনো পদায়ন হচ্ছে না। আরেকটা হচ্ছে ওইটাই, এই কয়েকটা দাবি আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এমবিবিএস পড়লো না, বিএমডিসির তারা সনদ নাই, একটা তো প্রবিধান আছে, তার বাইরে গিয়ে কেউ ডাক্তার হতে চাইলো, আমি ডাক্তারি পড়লাম না, আমি ডাক্তার লিখে দিলাম, সে এত বছর চললে কি করে? আসলে এইটি আইনগত ভিত্তিও বাকি, এত বছর কি করলেন? এখন যে জনগণকে জিম্মি করতে চাচ্ছেন আপনারা? আমরা জনগণের জিম্মি যদি করতাম তাহলে তো আমরা একদম অল আউট দিতে চাই। একটা জিনিস বুঝেন, পেশাগত কারণেই মানুষের কিছু দায়বদ্ধতা থাকে। জি, আমরা ডাক্তারিটা পড়ার কারণেই অটোমেটিক্যালি আমাদের যে মানবিক সত্তাটা এটা বেশি বিকশিত হয়। নিশ্চয়ই। আপনি যদি হাসপাতালের ওয়ার্ডগুলোতে যান, মেডিসিন, সার্জারি, ওরা রিপ্রেজেন্টেটিভ যে টাকা দেয়, ওষুধগুলো দিয়ে যায়, ওরা স্টোর আছে, যে যারা গরিব রোগী এসে তাদেরকে ওইখান থেকে দেওয়া, নিজেরা ব্লাড দিচ্ছে। এই এই ডাক্তারদের সমস্যাটা কি, পড়াশোনা প্র্যাকটিস এত ব্যস্ত থাকে, এই কথাগুলো সাধারণ মানুষকে বলার দায়িত্ব আমাদের, যে আমরা ওখানে কি করি। ঢাকা মেডিকেল কলেজে গেলে দেখবেন যে ফ্লোরে শুয়ে আছে রুগী, একদম একাকার। আমরা এই রুগীদের নিয়ে কথা বলি না কেন, যে কোনো রুগী ফ্লোরে থাকবে না, তাহলে কোনো রুগী যদি ফ্লোরে না থাকে এটা কার জন্য? তাহলে সাধারণ মানুষ সেটা বুঝবে যে আমরা সাধারণ মানুষের জন্য ফাইট দিচ্ছি। তো এগুলো আমাদের উপস্থাপনার কিছু আছে, মানে সাইন্টিফিক না, অবৈজ্ঞানিক উপস্থাপনা আছে। তবে আমরা চিকিৎসকরা কখনোই রুগীদেরকে এইটা ধরেন কি বলে যে আমরা তোকে মারবো, কিন্তু কিন্তু মানি না, ওরকম একটা জায়গায় স্টুডেন্টরা ক্লাস বর্জন করতেছে, তারপরে 1-2 ঘন্টা বিরতি দিচ্ছে, টু ড্র ইউর অ্যাটেনশন, ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য, মানে যৌক্তিক যে বিষয়গুলো সেটি জানা হয় সেটি। জি, যাচ্ছি রাশেদ খান, আপনার কাছে যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনাদের আগে রাজনীতিবিদরা যারা ছিল তাদের দেখতাম যে তারা ইন্ডিয়ামুখী, এখন সাম্প্রতিক সময়ে বেশ কয়েক মাস থেকে দেখছি যে একটু দেশ পরিবর্তন হয়েছে, তাহলে মানে এই মুখীটা কেন? এটি কি শুধুই মাত্র পরিদর্শন, না এর পেছনে অন্য কোনো আরো কোনো উদ্দেশ্য আছে আপনাদের বা ওই দেশের? দেখেন, আমরা কিন্তু কারোর মুখাপেক্ষী হতে চাই না। জি, আমি আমার অনেকগুলো বক্তব্যে আমি বলেছি যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, সেই রকম সম্পর্ক, যেরকম সম্পর্ক আমার চীনের সাথে, মালয়েশিয়ার সাথে, রাশিয়ার সাথে, ইউরোপের সাথে, আমেরিকার সাথে। অর্থাৎ আমার যে কূটনীতিক পলিসি, ফ্রেন্ডশিপ টু অল, ম্যারেজ টু নান, অর্থাৎ সবার সাথে আমি বন্ধুত্ব চাই। জি, কিন্তু বন্ধুত্ব মানে এই নয় আমার দেশের রাজনীতি নিয়ে, আমার দেশের সরকার নিয়ে একটি দেশ নাক গলাবে। চীন আমাদেরকে দাওয়াত করেছিল এবং চীনের সরকারের পক্ষ থেকে যে সফরের আয়োজন করেছিল সেখানে আমরা গিয়েছি। এখন যদি অন্য কোনো দেশ একই ধরনের সফরের আয়োজন করে, আমাদের দাওয়াত করে, আমরা তো অবশ্যই যাব। জি। এখন ভারত যদি আমাদেরকে বলে যে আসেন, বসেন, তো আমরা তো ভারতকে আগে বলবো যে তোমাকে আগে বলতে হবে যে তুমি যে শেখ হাসিনাকে এইভাবে এককভাবে, একনিষ্ঠভাবে সমর্থন দিয়েছো, সেই সমর্থন ভবিষ্যতে আর দিবা কিনা। বিভিন্ন সময় আমরা দেখেছি ভারত বলেছে যে আওয়ামী লীগ আমার একমাত্র বন্ধু, বিশেষ করে ভারতের হাই কমিশনার এর আগে একজন ছিলেন, তিনি কিন্তু দোরাই স্বামী এই কথা বলেছিলেন যে আওয়ামী লীগের থেকে বড় বন্ধু আমাদের নাই। এখন ভারত যদি তার পলিসি চেঞ্জ করে, অবশ্যই বাংলাদেশের জনগণ ভারতের সাথে সম্পর্ক রাখবে। চীন কি বলছে? এই যে চীন আমাদেরকে ডাকলো, সেখানে তারা 3টা কথা বলেছে। একটা হলো পার্টি টু পার্টি, P2P রিলেশনশিপ, আরেকটা হলো P2P, আরেকটা পি, সেটা হলো যে পিপুলের সাথে পিপুলের সম্পর্ক, আরেকটা হলো G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক। এই যে 3টা সম্পর্ক তারা বাংলাদেশের সাথে তৈরি করতে চাই। আমি মনে করি গণঅভ্যুত্থানের পরে চীনের এই পরিবর্তন, পলিসিগত পরিবর্তন, এটি খুব গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় সেটি হলো যে চীন আসলে সরকার পতন, সরকার কে আসলো কে গেল, অন্য কোনো দেশের রাজনীতি নিয়ে তারা আসলে নাক গলায় না, তারা ব্যবসাকে বেশি গুরুত্ব দেয়।
তবে এই যে চীনের নতুনভাবে আমরা দেখছি যে আগে ছিল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, পার্টি টু পার্টি, এখন তারা জনগণ টু জনগণ এই সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, এটি খুবই ভালো। ভারতকেও তো একই ধরনের নীতি ফলো করা দরকার। আগে রাজনীতিবিদরা যেটি করেছে বেশি ভারতমুখী ছিল, আমরা এখন বলছি যে আমরা কারোর মুখাপেক্ষী হব না, আমরা সবার সাথে সম্পর্ক রাখতে চাই। চীন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, অবশ্যই চীনের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার, এবং আমি এটিও কিন্তু অস্বীকার করছি না যে ভারতের সাথে আমার যুদ্ধ দরকার, ভারতের সাথে আমার আপনার সম্পর্ক দরকার নাই, আমি কিন্তু এই কথা বলছি না। জি, ভারতের সাথে আমাদের সম্পর্ক লাগবে। যে এর আগে আপনি বলেছেন, আমি একটু আলোচনার ভিন্ন একটি জায়গায় যেই হাতে খুব সময় কম পাবো, একদমই ছোট্ট করে জানতে চাই। একটি গবেষণা হয়েছে বেসরকারি, আপনি দেখেছেন নিশ্চয়ই, সেখানে আপনাদের দল গণ অধিকার পরিষদকে 0.5% এই মুহূর্তে ভোট হলে দেখেছেন আপনি নিশ্চয়ই। কিভাবে দেখছেন এই গবেষণাকে? কোথায় এই গবেষণাটা হয়েছে আমি আসলে অবহিত না। আচ্ছা, আপনি যেহেতু অবহিত না, আমি একটু ঘুরে আসি তাহলে। এটি এপির গবেষণা। আচ্ছা, আমি শেষ করি। যেটা আপনি বলেছেন, জি দেখেন অনেক ধরনের গবেষণা হবে। গণ অধিকার পরিষদ একটি নতুন দল, আমি বলছি না আমি বিএনপির মতন জামাতের মতন বড় দল হয়ে গেছি, আমি এটিও বলছি না আমি আওয়ামী লীগের পতন হয়েছে, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের মতন জনসমর্থন আমার তৈরি হয়েছে। আমরা নতুন দল, সবেমাত্র আমরা 21 সালে দল গঠন করেছি, এর আগে ছাত্র রাজনীতি করেছি। এই যে আপনি বললেন, ঠিক আছে, যে পরিসংখ্যানের কথা বললেন, একটি ছোট দল হিসেবে এই ধরনের পরিসংখ্যান এটিও আমি মন্দ মনে করি না। এটি কিন্তু ইমরান খান যে সময় দল গঠন করে সেই সময় কিন্তু তিনি একটি আসনও পাশ করতে পারেননি, পরবর্তীতে তার দল ক্ষমতায় এসেছে, এখনও ধরা যায় এক প্রকার তার দলই ক্ষমতায় সব থেকে বেশি আসন পেয়েছে। ঠিক গণ অধিকার পরিষদ যেহেতু মানুষের কল্যাণে কাজ করছে, অবশ্যই গণ অধিকার পরিষদকে মানুষ নতুন শক্তি হিসেবে ইতিমধ্যে কিন্তু তার চিন্তার জায়গায় রাখতে বাধ্য হচ্ছে, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি আরেক মিনিট কথা বলতে চাই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, এই যে ছাত্ররা একটি দল গঠন করেছে, তাদের একজন উপদেষ্টা পদত্যাগ করলো। এখন কথা হলো যে দল গঠন কি একদিনে হয়ে যায়? না, দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেই ধারাবাহিক প্রক্রিয়ায় কি উপদেষ্টা ছিলেন না? যদি উপদেষ্টা থেকে থাকেন তাহলে অবশ্যই সরকারের আশীর্বাদ পুষ্ট দল বা সরকারের সহযোগিতায় এই দল গঠিত হয়েছে। এখন হয়েছে কি হয়নি সেই প্রমাণ তো তাদের করতে হবে। এখন বাকি যে দুজন উপদেষ্টা রয়েছেন, সেই দুজন উপদেষ্টা কি তাদের নেক্সাস কি এই দলের সাথে জড়িত না? এই জন্যই কিন্তু এখন জনগণ দাবি করছে, আমরা দাবি করছি, বাকি দুজন উপদেষ্টার অবশ্যই আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যদি সরকার করতে চায় তাহলে বাকি দুজন উপদেষ্টার পদত্যাগ করতে হবে। একই সাথে সরকারের প্রত্যেকটা দপ্তরের সেক্টরে কিন্তু ছাত্র প্রতিনিধি নিয়োগ করা হয়েছিল, তাদেরকেও সরিয়ে দিতে হবে। ছাত্ররা এখন কিন্তু ওই যে ছাত্র বলতে যারা দল গ্রহণ করেছে তারা নিরপেক্ষ না, তারা একটি দল গঠন করেছে, তারা আগামীতে ক্ষমতায় যেতে চায়। তাদের লোকজন যদি এখন এই বিভিন্ন দপ্তরে থাকে তাহলে তো এই সরকারের নিরপেক্ষতা থাকে না। যদি এই সরকার এগুলো না করতে পারে, আগামীতে আরেকটি আন্দোলন হবে, সেটি হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন, নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন। সুতরাং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, সরকার কি নিরপেক্ষ আচরণ করবে নাকি সরকার আসলে কারোর পকেটের ভিতর বন্দী হয়ে যাবে। আব্দুল হক মিনার, আপনি দেখেছেন কি আপনাদের সেইখানে আসলে আলাদা করে তবু গণ অধিকারকে দিয়েছে আপনার এবি পার্টি? মনে করা হচ্ছিল এর আগে যে এখনকার যে ছাত্র প্রতিনিধিরা তাদের সাথে আপনাদের একটা সুসম্পর্ক আছে বা ছিল, তাদের কিন্তু 5.1% ভোট দেখিয়েছে, আপনি দেখেছেন, যেখানে বিএনপি 41%, জামাত দ্বিতীয় পজিশন হাইয়েস্ট 31, আওয়ামী লীগ 13% আছে, অন্য সব দল মিলে 3.3%, সেগুলো আপনাদের দলও আছে। কিভাবে দেখছেন আপনাদের তাহলে পিআর পদ্ধতির যে ইলেকশনের দাবি আপনারা করছিলেন সেখান থেকে কি আপনারা সরে যাবেন এখন? অ্যাকচুয়ালি এই যে জরিপগুলো, এই জরিপগুলো তো অবশ্যই মূল্য আছে, কোনো সন্দেহ নেই। নির্বাচন কবে হবে আমরা জানি না, তবে এই যে ভোট, যেটা এতদিন ভোট হয় নাই, জি, আর ভোট হলেই যে ধরেন একদম পুরো সুষ্ঠু ভোট হবে বা কাঙ্ক্ষিত যে মানুষটা আইডিয়াল যার ভোট পাওয়া সে পাবে, ওই জায়গাটা দেশ এখনো যায় না। লট অফ ফ্যাক্টরস আর দেয়ার। মনে করেন আমরা বলছি মাসল অ্যান্ড মানি, এটা বিবর্জিত করে তারপরে নির্বাচন, এটা আদৌ সম্ভব বাংলাদেশে? এটা পসিবল? বা পসিবল হইতে হলে কতদিন লাগবে? এরকম অনেক কিছু রয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা চাইবো যে আসলে আমাদের যে স্বাধীনতার পর যে 53 বছরটা চলে গেল, একটা রাজনীতি, সুস্থ ধারার রাজনীতি এখানে তৈরি হয়, এইটা যাতে গ্র্যাজুয়ালি তৈরি হয়। মানুষ এবং আমরা রাজনীতিবিদ, আমরা একই ভূখণ্ডের মানুষ, মানে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় না গিয়েও কাজ করা যায় না? অবশ্যই যায়। তো এই যে রেসপেক্ট রাজনীতিতে, যে পরস্পর প্রতি রেসপেক্ট, জনগণের প্রতি রেসপেক্ট, জনগণ আমাদের দেশের মালিক, এই মৌলিক জায়গাগুলোতে একটা ব্রেন স্টর্মিং হওয়া দরকার। এই ব্রেন স্টর্মিং যতদিন না আসবে এই সমস্ত জরিপ দিয়ে কিছু যায় আসে না আসলে। এখন একটা নির্বাচন হলে বিএনপি আসবে, বিএনপি ক্ষমতায় না গিয়েই টকশোদের শুনি বলে যে যদি ওরা ধাওয়া দেয় তাহলে স্টোরিটা ভাগবে। তো কত বাজে কথা, মানে
মানে এটা তো শেখ হাসিনা যে স্টাইলের কথা বলছে, স্টাইলের কথা এটা তো আমরা শুনতে চাই না। কে আপনি ধাওয়া দেবেন কেন? কে কাকে ধাওয়া দেয়? আপনি কাকে ধাওয়া দেবেন? কেন ধাওয়া দেবেন? এই যে মানুষ সবলের দুর্বলের প্রতি যে অ্যাটিটিউড, এটা তো রয়ে গেছে। তো এই অ্যাটিটিউড নিয়ে যদি ক্ষমতায় কেউ আসে তার কি অবস্থা? কিন্তু সেই দলটির সাথেই তো আপনারা জোটবদ্ধ হচ্ছেন, এরকম আমরা না না, কার সাথে জোটবদ্ধ হবে এটা তো আরেকটা জিনিস। আমি বলছি যে এই যে মানুষ কেউ দেখছে, আমারও থাকতে পারে। আমি যদি আজকে হঠাৎ করে দেখালে 80% ভোট পাবো, আমার মধ্যে যদি এরকম একটা অ্যাটিটিউড ডেভেলপ করে, এটা অনাকাঙ্ক্ষিত। এতে দেশের কোনো কল্যাণ হবে না, আমি সেটা বলছি। whoever he is, আমাদের এই মৌলিক জায়গায় এই যে সংস্কারের কথা বলছেন না, ফার্স্ট অফ অল আপনার অ্যাটিটিউড, থট প্রসেস এর ইয়ে হতে হবে, মানে সংস্কার হতে হবে, আপনার দৃষ্টিভঙ্গির সংস্কার হতে হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার আব্দুল ওহাব মিনার, এবং অসংখ্য ধন্যবাদ রাশেদ খান, আপনাদের দুজন কি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই একটি কল্যাণমূলক বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে অংশ নেক সকল রাজনৈতিক দল থেকে শুরু করে দেশপ্রেমিক প্রতিটি মানুষ। আসুন সেই কল্যাণমূলক বাংলাদেশ গড়তে যে যার জায়গা থেকে একটু হলেও নিজেই আমরা ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।